সেদিন ব্যাংকে গেছিলাম নিজের কিছু কাজের জন্য। লাইন বড় থাকার জন্য একটু অপেক্ষা করতে বললেন ম্যানেজার বাবু। একটু সাইডে গিয়ে বসলাম। পাশেই একজন ভদ্রলোক বসেছিলেন, বয়স ওই 40-42 হবে। উনি ফোনে কার সাথে যেন কথা বলতে ভীষণ ব্যস্ত। তবে কথা বলছেন বলাটা ভুল, কোনো কিছু নিয়ে আর্গুমেন্ট চলছিল। আমি কিছুক্ষণ শোনার পর বুঝলাম সেপারেশনে আছেন এবং তার স্ত্রীর সাথে খোরপোশ নিয়ে তর্ক বিতর্ক চলছে। কৌতূহলবশত জিজ্ঞেস করে ফেললাম, আপনি কোনো সমস্যায় আছেন? তিনি উত্তরে বললেন, সমস্যা মানে জীবনের এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, না পারছি গিলতে, না পারছি উগলাতে। জিজ্ঞেস করলাম, ব্যাংকের কোনো কারণে কিছু? উনি বলতে শুরু করলেন, দিদি, বাবা মা বিয়ে দিয়েছিলেন সংসার হবে বলে। হলো আমার সংসার, কিন্তু সেই সংসারে আমার শেষ দিন পর্যন্ত টিকে থাকা হলো না। একটা মেয়ে আছে আমার স্ত্রী লয়ার, কিন্তু দেখুন নিজের জীবনের ল তাই ঠিক বুঝে উঠতে পারলাম না। বিয়ের 13 বছর পর এখন আমরা সেপারেশনে আছি। মেয়েকে নিয়ে চলে গেছে, শুধু চলেই যায়নি, আমাকে অনেক রকমভাবে পুলিশ থানা দেখিয়ে তবেই গেছে। আমি হাই স্কুলের শিক্ষক, তার সাথে একটা এনজিও চালাই। সেপারেশনে আছি আমরা 3 বছর, তাই 3 বছরে আমার প্রতি মাসে স্যালারি ঢোকার সাথে সাথে অর্ধেক আমার স্ত্রীর অ্যাকাউন্টে চলে যায়। আমি সে নিয়ে কিছু বলছি না, কারণ আমার মেয়ে তার সাথে আছে, মেয়ের জন্য আমি ওকে ওর মতোই থাকতে দিয়েছি। কিন্তু সমস্যাটা কি জানেন, যেটার জন্য আজ আমি এখানে। আমি আমার এনজিওর প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে ট্যুরে গেছিলাম। এটা প্রতি বছর একবার করে করি। তো সেখানে আমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা লেনদেন হয়েছে, বাইরে গেলে যা হয় আর কি। তো সেই মেসেজ আমার স্ত্রীর ফোনে গিয়েছে, যেহেতু ওনার অ্যাকাউন্ট আমার সাথে জয়েন্ট। সে সেই মেসেজ নিয়ে পুলিশ কেস করেছে, আর অভিযোগ আমি অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরতে গেছি, তার পেছনে টাকা খরচ করেছি। তাই আমার স্যালারি আটকে গেছে, এখন আমাকে ছোটাছুটি করতে হচ্ছে। এতক্ষণে বুঝলাম পুরো ব্যাপারটা। একটু চুপচাপ বসে ভাবলাম যে তিনি একজন স্বাবলম্বী এবং যথেষ্ট সম্মানীয় একটা পেশার সাথে যুক্ত হয়েও অন্য একজনের সম্মান নিয়ে, অন্যের স্যালারি নিয়ে এভাবে হ্যারাস করতে পারেন। ব্যাপারটা ঠিক এরকম মনে হলো, আমার যেভাবেই হোক খোরপোশটা নিতেই হবে, তাতে আমি নিজে স্বাবলম্বী হলেও বা কি আসে যায়। বাড়ি ফিরে এসে হাজব্যান্ডকে ঘটনাটা বলার পর উনি আবার আমাকে আরও একটা গল্প শোনালেন। তার অফিসের এক কলিগ অর্পণের ডিভোর্স কেস চলছে। কিছুদিন একসাথে থাকার নির্দেশ দিয়েছে কোর্ট, কিন্তু তাদের সম্পর্কটা এতটাই তিক্ত হয়ে গেছে, একজন বুনো ওলতো আর একজন তেঁতুল। তিনি নাকি অফিসে এসেও কিছুতেই মেনে নিতে পারে না যে কোর্ট একসাথে থাকতে বলেছে। বিয়ের 2 বছরের মধ্যে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। অর্পণের বউ নিজের মা বাবার জোর করার কারণে বিয়েতে রাজি হয়েছিল। বিয়ের পর মানিয়ে নিতেও চেষ্টা করেছিল, কিন্তু অর্পণের ব্যবহারে কোনো রকম চেঞ্জ হয়নি। 2 বছর ধরে শোধরানোর চেষ্টা করেছিল অর্পণের বউ সুমনা, কিন্তু ওই যে কথাই বলে, স্বভাব যায় না মোলে, ঠিক তেমন অর্পণের ক্ষেত্রেও হয়েছে। রোজ রোজ মদ্যপ অবস্থায় বাড়ি ফেরা, কিছু বললেই অকথ্য ভাষায় গালাগাল করা, ডিভোর্সের হুমকি দেয়া। বাড়ির লোকজন অর্পণকেই সাপোর্ট করত। এসব দিন দিন চলতে চলতে সুমনা নিজেই ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করেছিল। অর্পণ ডিভোর্স দিয়ে মোটা অঙ্কের খোরপোশ দিতে এক পায়ে খাড়া ছিল, কিন্তু সুমনা নিতে রাজি হয়নি। সুমনার বক্তব্য ছিল, যাকে আমি শোধরাতে পারলাম না, যার সাথে সংসার করতে পারলাম না, তার কোনো কিছুই নিতে আমি রাজি নই। বিচ্ছেদ যখন একমাত্র উপায়, তখন সব কিছু থেকেই বিচ্ছেদ নেব। খোরপোশ নিলে তো তার টাকার অর্ধেক হলেও মালিক আমি হব। আমার নামটা জড়িয়ে যাবে, আমি সেটা চাই না। আমি শিক্ষিত, মা বাবা আমাকে যথেষ্ট শিক্ষিত করেই বিয়ে দিয়েছিল। আমি নিজেরটুকু চালাতে যা কিছু হোক ঠিক ব্যবস্থা করে নেব। আমি দুরকম বিচ্ছেদের গল্প শুনে সত্যি ভীষণ অবাক হলাম। একজন স্বাবলম্বী মেয়ে, সে কিনা স্বামীর খোরপোশ দাবি করেন এবং তার জন্য একজন সম্মানিত পুরুষ মানুষের উপার্জনের জায়গাটাই নষ্ট করতে উঠে পড়ে লাগেন। অন্যদিকে একজন যে কিনা গৃহবধূ হয়েও স্বামীর ভুলগুলো শুধরে দিয়ে সংসারটা করতে চাইলেন, তিনি পারলেন না সংসার করতে, কিন্তু নিজের আত্মসম্মানকে বিচ্ছেদের সময় অবধি বজায় রাখতে মরিয়া। যার কাছে খোরপোশ নেওয়া মানে সম্পর্কের শেষ হলেও কোনো এক জায়গায় ছোট্ট একটা সুতোতেও তার সাথে জুড়ে থাকা। আচ্ছা, খোরপোশ নেওয়া বা দেওয়াটা কি সব ক্ষেত্রে মেয়েদের অভিযোগটাই কেন মেনে নেওয়া হয়? ওখানে পুরুষ মানুষের আবেগ, অনুভূতি প্রয়োজন আছে কি না?
কোনো কিছুই শোনা হয় না কেন? একবার ভেবে দেখুন তো, যে পুরুষ মানুষটি নির্দোষ, যিনি সম্পর্কের বিচ্ছেদটাই চাননি, তার ক্ষেত্রেও কেন খোরপোশ দিতে হবে? তার কষ্টের উপার্জনের টাকা কেন একজন স্বাবলম্বী কাউকে দিয়ে দিতে হবে, যার কাছ থেকে তার পাওয়ার কিছুই নেই? তার নিজের সন্তানকেও নিজের করে পেতে পারেন না, কেন তাকে খোরপোশ দিতে হয়? এটা কেমন যেন একটা অযৌক্তিক বলে মনে হয় না? খোরপোশের নিয়মটা অনেক মেয়েদের ক্ষেত্রে প্রয়োজন, এটা ঠিক। যেসব মেয়েরা অত্যাচারিত হতে হয় স্বামীর কাছে, শ্বশুর বাড়ির কাছে, যারা অত্যাচারের শিকার হয়ে ডিভোর্সের দিকে যান, সেসব মেয়েদের পরিস্থিতি খারাপ, তাদের জন্য খুব দরকার। অন্তত খোরপোশ দিতে হবে এই ভয়ে অনেকে মেয়েদের অত্যাচার করতে দুবার ভাবতে পারে, সেজন্যও প্রয়োজন। কিন্তু সব ক্ষেত্রে মেয়েদের খোরপোশের দাবিটা ভীষণ অযৌক্তিক। খোরপোশ দাবি করার ক্ষেত্রে একটু নিয়মটা বদলানো যদি যেত, তবে অনেক পুরুষ মানুষের কষ্টের টাকা অযথা নষ্ট হতো না। আবার অনেক পুরুষ মানুষ ভয় পেত মেয়েদের অত্যাচার করতে। মেয়েরাও স্বাবলম্বী হতে চাইতো, অন্তত এটা ভেবে যে খারাপ পরিস্থিতি সামাল দিতে নিজেকেই হবে। কোনো পুরুষ মানুষের সাথে অন্যায় করার পরও ভরণ পোষণ চব্যচস্য করে পেয়ে যাব, তেমনটা হবে না। অনেক মেয়েও পরকীয়া করে ডিভোর্স নিয়ে খোরপোশ পেয়ে যাব আরামসে, এই ভাবনাও থাকতে পারতো না। এইভাবে স্থান, কাল, পাত্র, সময়, পরিস্থিতি বিবেচনা করে খোরপোশ দেওয়া বা পাওয়ার নিয়ম শুরু হলে একটা সময় পর ডিভোর্সের সমীক্ষাতে গ্রাফটাই পাল্টে যাবে। কলমে অনুরাধা ঘোষ, কণ্ঠে পারমিতা।